আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস তিনি ভারতের কাছে ক্ষমা চাইলেন এবং তিনি বার্তা পাঠালেন যে আমি পদত্যাগ করতে চাই, আমাকে ছাড় দেওয়া হোক। এদিকে হঠাৎ করেই ভারতের কাছে আত্মসমর্পণ করলেন ডক্টর ইউনূস। কিন্তু কেন? দেশের রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে তবে কি ক্ষমতা হারাচ্ছে ডক্টর ইউনূস? আবারও কি ক্ষমতার মসনদে বসতে চলেছেন শেখ হাসিনা? সারা দেশে কি করতে চলেছে দর্শক, বিস্তারিত জানতে অবশ্যই দেখতে থাকুন। বাংলাদেশের ব্যাপারে, সেনা সংক্রান্ত ব্যাপারে ভারত তার অবস্থান একেবারে ক্লিয়ার করে রেখে দিয়েছে এবং সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা ভারত একদম গোছানো হয়ে গেছে। আজকে যদি এই সার্জিজালো শেখ মুজিবের ট্যাগ লাগিয়ে বহুত কিছু করেছেন, এখন আপনাদের শরীর থেকে ওই আওয়ামী লীগের গন্ধ আসে। দেখুন সার্জিলাল যেটা বলছে যে এখন আইসা আপনার এই অন্তর্বর্তীকালের সরকার প্রধান ডক্টর ইউনূসের টনকটি নড়ে গেছে। আর অন্যদিকে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই আপনার প্রতিনিয়ত বলতেছে যে আমি শীঘ্রই দেশে আসবো, কিংবা এমনটাও শোনা যাচ্ছে যে আপনার 26শে মার্চের ভিতরেই সাবেক নয় প্রধানমন্ত্রী হই ওই যে নরেন্দ্র মোদীকে দায়িত্ব দিছে। আর নরেন্দ্র মোদী আমাদের বাংলাদেশের সেনা প্রধানকেও কিন্তু বা আপনার একটা হুঁশিয়ারি বার্তা কিন্তু দেন। হাসিনা পরবর্তীকালে বারবারন্ত বেড়েছে মৌলবাদী সংগঠনের এবং সেখানে প্রতি মুহূর্তে সতর্কবার্তাও দিতে দেখা যাচ্ছে সেনা প্রধানকে, যার জেরে বিরোধীদের রোষানলে করতে হচ্ছে সেনা প্রধানকে। প্রত্যেকে বাংলাদেশের সেনা প্রধানের জন্য ভয়ঙ্কর হতে চলেছে বাংলাদেশের 7ই মার্চের রাত। এবং প্রশ্ন উঠছে, এখন তো সেনা প্রধান দেশের বাইরে রয়েছেন। এখন রাজনীতির মাঠেও এরকম যে অনেক সময় বড় দল হেরে যায়, ছোট দলও জিতে যায়। এখন আওয়ামী লীগ বড় দল, কিন্তু তাকে বিভিন্ন ভাবে কাবু করে ফেলছে অন্যান্য দলগুলো, সরকার। অর্থাৎ এখন তারা কোনটা ছোট দলে পরিণত হচ্ছে, মানে অনেক শক্তি থাকা সত্ত্বেও তারা শক্তিহীন। এখন আওয়ামী লীগ এই বেকায়দা অবস্থায় থেকেও কিন্তু সে চাইলে উঠে দাঁড়াতে পারে, তার সেই শক্তি আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী। দর্শক, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। হঠাৎ করে দেশে কি শুরু হলো, কি হচ্ছে সারা দেশে? ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনি ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যদি আমাদের চ্যানেলটিতে এখন নতুন থাকেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর বেশি কথা বলাচ্ছেন, আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। এই ভিডিওটি আপনাদের সকলের জন্য, বিশেষ করে যারা নাকি আপনার আওয়ামী লীগ বিরোধী আছে, যারা নাকি স্বাধীনতা বিরোধী আছে, যারা নাকি প্রচুর পরিমাণে হেট করেন আপনার কি বলে আওয়ামী লীগকে, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত স্পেশাল। সেটি হচ্ছে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস তিনি ভারতের কাছে ক্ষমা চাইলেন এবং তিনি বার্তা পাঠালেন যে আমি পদত্যাগ করতে চাই, আমাকে ছাড় দেওয়া হোক। কেন চাইলেন? যখন নাকি এই ডক্টর ইউনূস আপনার অন্তর্বর্তীকালের সরকারের মানে আপনার 8ই আগস্ট তিনি ক্ষমতায় বসে, 10ই আগস্ট তিনি একটা ভাষণ দেন যে ভারতকে প্রচুর পরিমাণে সাবধান করে দেয় যে বাংলাদেশকে যদি অস্থিতিশীল করতে চান তাহলে আপনাকে ছাড় দেওয়া হবে না বিন্দু পরিমাণ। ওকে, কিন্তু আপনার বহির্বিশ্ব থেকে জঙ্গিবাদীরা প্রতিনিয়ত ভারত থেকে এটা আনবে না, সেটা আনবে না, ওইটা করবে না, এইটা করবে না, কিংবা এই অন্তর্বর্তীকালের সরকার তিনি বললো যে বা তার যে সাগরিতরা আছে বা তার যে আপনার উস্তাদরা আছে বহির্বিশ্ব থেকে পিঙ্কু মিঙ্কু যে বা যারা আছে, তারা প্রতিনিয়ত বলছে যে ভারত থেকে বিন্দু পরিমাণ কিচ্ছু আনা হবে না। বেশ ভালো কথা। তাহলে আপনার কি বলে এই ভারতে যে আপনার যাচ্ছে বা এই অন্তর্বর্তীকালে সরকারের একটা কমিটি আপনার বাংলাদেশ থেকে 5 দিনের সফরে যাচ্ছে, 11 দলের সদস্য। কেন যাচ্ছে? ভারত হচ্ছে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক বা আমি এই সম্পর্কটা কি বজায় রাখতে চাই। তাহলে আপনার সাগরিতরা যে প্রতিনিয়ত ভারতকে হুমকি ধামকি দিচ্ছে, কিংবা আপনার সরকারের একটা প্রধান মাহফুজ তিনিও কিন্তু ভারত দখল করার জন্য তার নিজের ফেসবুকে কিন্তু একটা স্ট্যাটাস মারে, আবার তিনি দৃঢ় করে ফেলায়। তো আপনারা প্রতিনিয়ত হুমকি ধমকি দিচ্ছেন। এখন আসুন, আপনার এই অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূস তিনি যে ভারতকে কতটা এইভাবে দেখছে, এই ডক্টর ইউনূস মানে এখন আইসা
আপনার বিবিসি নিউজের সাক্ষাৎকারে, ওই যে আপনার প্রথম যে ভিডিওটা দেখাইলাম, তিনি টোটালি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তিনি ইউটার্ন নিয়ে নেন। এখন আপনার এই ডক্টর ইউনূস তিনি কেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ইউটার্ন নিছে? তার আগে আপনাকে ট্রাম্পের একটা কথা শুনতে হবে। আমাদের বাংলাদেশের প্রসঙ্গে ভারতকে কিন্তু আপনার দায়িত্ব দেয় যে বাংলাদেশে কিভাবে বর্তমান আপনার একটা ভালো একটা সম্পর্ক আনা যায় কিংবা ভালো একটা দিকে আনা যায়, সেই সম্পর্কে আপনার মোদির মানে নরেন্দ্র মোদির কাছে হ্যান্ড ওভার করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানে বাংলাদেশকে কিভাবে শান্ত রাখা যায়, কিভাবে জঙ্গিবাদীদের হাত থেকে বাঁচানো যায়, কিভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা যায়, সমস্ত ক্ষেত্রে বা সম্পূর্ণ বিষয়কে হ্যান্ড ওভার করে নরেন্দ্র মোদির হাতে, যে এটা তোমার কাছে দায়িত্ব দিলাম, তুমি করবা। কেউ কেউ বলছেন এই স্বপ্নটা বাস্তব, আবার কেউ বলছেন অবাস্তব। কেউ বলছেন যে এত বড় ঘটনা ঘটানো, এটা যে রিস্ক থাকবে ভবিষ্যতের জন্য, তিনি এটা করবেন না, কালক্ষেপণ হবে, সময় যাবে। কারণ এই ঘটনাটার জন্য যে স্বপ্নটা তিনি দেখছেন, এটাকে বাস্তবায়নের জন্য যে আয়োজন, সেই আয়োজনের কিন্তু ওইরকম তোড়জোড় কোনো কিছুই নেই, যেটা ভারত থেকে আমরা যতটুকু শুনতে পাচ্ছি। এখন তিনি সরকার থেকে সরে গেলে নির্বাচনের পরে পরবর্তী সরকারের উপর এটা দায়ভার গড়াবে। তিনি বলবেন যে ভাই, এটা তো আমি স্বপ্ন দেখছিলাম, ট্রাইও করছি, হয় নাই। শেখ হাসিনার বিচার এই মুহূর্তে আমাদের এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দলের প্রধান যারা, তারা কেউ কেউ চাইছেন শেখ হাসিনার ফাঁসি, কেউ চাইছেন আজীবন কারাদণ্ড। আর ডক্টর ইউনূস তিনি মনে করছেন তার সরকার ক্ষমতায় থাকতে তিনি শেখ হাসিনাকে ওই দেশের রাইখা হোক বা এই দেশের রাইখা হোক, এটার বিচারটা কইরা ফেলতে চান, আর কাঠগড়ায় দাঁড় করানোর পরিকল্পনা আছে। তবে ক্যালকুলেশন বলছে ক্ষমতা থেকে ডক্টর ইউনূস গেলেও, বিএনপি ক্ষমতায় আসলেও শেখ হাসিনা জেল খাটবে। কারণ বেগম খালেদা জিয়ারে তিনি যে পরিমাণ জেল খাটাইছেন, এটা খুবই সিম্পল যে শেখ হাসিনারেও বিএনপি ক্ষমতায় আসলে জেল খাটাবে, আর জামাত থাকলে তো কোনো কথাই নেই। যাই হোক, আমাদের সরকার এখন কি স্বপ্ন দেখছেন শেখ হাসিনাকে নিয়ে, বা বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি বলছেন মানবতা বিরোধী অপরাধী হিসাবে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। এটা অবশ্যই হবে, আজ হোক কাল হোক, এটার কোনো রক্ষা হবে না। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে যা আসছে আর জুলাই আগস্টে যা ঘটছে, এটা দৃশ্যমান। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন যে অপরাধী হিসাবে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড় করাতেই হবে। তিনি কিন্তু তাকে ফেসিস্ট, খুনি হাসিনা, পলাতক এইসব শব্দ ব্যবহার করেন নাই। গণমাধ্যমের রিপোর্টটা বলছে, তিনি বলছেন মানবতা বিরোধী অপরাধী হিসাবে সাবেক প্রধানমন্ত্রী, তিনি পোলাইট শব্দ ইউজ করছেন। তিনি বলছেন যে বিচারের মুখোমুখি করা হবে তার সহযোগীদেরও। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য যথেষ্ট প্রমাণ সরকারের কাছে আছে, কিন্তু তিনি বাংলাদেশে এই মুহূর্তে শারীরিকভাবে উপস্থিত নেই। তাই প্রশ্ন হলো, আমরা কি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবো নাকি পারবো না? এইটা নির্ভর করছে ভারতের উপর এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনার উপর। যারা আন্তর্জাতিক আইনগুলা বোঝেন, কম বেশি যাদের জানা আছে, বন্দি বিনিময় চুক্তি, প্রত্যর্পণ চুক্তি, অথবা ভারতের সাথে বাংলাদেশের যে চুক্তি, কোনো আইনে এই সরকার তো দূরের কথা, আগামী দিনের সরকারগুলো ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে আনবে, আমার মনে হয় এটা অসম্ভব একটা ইস্যু। যেমন 5 তারিখে শেখ হাসিনার পতন ঘটছে, অকল্পনীয় ছিল, এরকম আর একটা অকল্পনীয় ঘটনা ঘটবে যদি ভারত শেখ হাসিনাকে ফেরত দেয়। তো তিনি বলছেন যে তাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে, আর এই খবরের অপেক্ষায়, মানে এই জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ। ভারত এইটা বিষয়টাকে তেমন পাত্তা দেন। আপনি যদি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য শোনেন, জাহিদ সওয়ালের যে বক্তব্যগুলো ছিল লাস্ট ভেরিয়াস টাইম, তিনি বলছিলেন যে, বা হিন্দুস্তান টাইমসের যে প্রতিবেদনগুলা, যে এটা একটা চিঠি আকারে আসছে, নর্মাল একটা ফর্মালিটিস, ওই ফর্মালিটিস ভারত সরকার মনে করছেন এটার জবাব দেওয়া খুব গুরুত্বপূর্ণ। আর কেন্দ্রীয় সরকার, বিজেপি আরো যারা আছেন মেইন, পাশাপাশি কংগ্রেসের 2-1 কথা বলছেন, কিন্তু তাদের কথায় মোদী সরকার ঝুঁকে না ভারতে। আর রাইট নাও দিল্লি সহ বিভিন্ন জায়গায় মোদীর কিন্তু জয় জয়কার। এই অবস্থায় অন্য দলগুলো যে সমর্থন দিবে, ভারতের জনগণ চায়, 55% জনগণ চায় শেখ হাসিনাকে ফেরত দেওয়া, কিন্তু সরকার কি চায়? সরকার চায় না। তো
এই চাওয়া না চাওয়ার মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করার যে স্বপ্ন, এটা পূরণ করা বড়ই কঠিন। আর দ্বিতীয়ত আমার মনে হয় আর কি যে ডক্টর ইউনূস তিনি আসলে এই ধরনের রিস্ক তুলতে চাইবেন না। পরবর্তী সরকারের সময় যা হবে এটা তৎকালীন সরকার পলিটিক্যালি এটা ওকে হয়ে যাবে, কারণ বিএনপি শেখ হাসিনার জেল খাটাবে। খালেদা জিয়ার আওয়ামী লীগ খাটাইছে, বিএনপি খালেদা শেখ হাসিনার খাটাবে, কিন্তু ডক্টর ইউনূস এই রিস্কটা নিবেন না। আপনি ভিডিওটা থাকবে, দেখে রাখেন। আর যদি ঘটে 5 আগস্টের মতন অসম্ভব একটা ঘটনা হতে ঘটতে পারে। তবে এটা ঘটনা শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে, দেশে ফেরা তো চূড়ান্ত, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন সেটা মার্চ মাসের কবে হবে, কারণ ভারত চাইছে মার্চ মাসের মধ্যে এই চ্যাপ্টার ক্লোজ করে দাও। কারণ বিশ্বে যে অবস্থা হচ্ছে সেখানে ভারতের কি অবস্থান হবে সেটা নিয়ে ভারতকে কিন্তু এবার চিন্তা করতে হবে, কারণ সবাই কিন্তু ভারতকে নিয়ে টানাটানি করবে। ভারত হচ্ছে সব থেকে বড় দেশ, সব থেকে বড় বায়ার এবং ফুড বাস্কেট অফ ওয়ার্ল্ড। সারা বিশ্বে খাদ্য রপ্তানি করে থাকে, নিজের খাবার জুগিয়ে সারা বিশ্বে খাদ্য রপ্তানি করে থাকে। সেই ভারতকে এখন আমেরিকা ছাড়বে না। ইউরোপিয়ান ইউনিয়ন অলরেডি তাদের একটা 21 জনের একটা প্রতিনিধি দল উর্সুলা মহিলা যিনি আছেন ওদের ইউরোপিয়ান ইউনিয়নের কাউন্সিলের যিনি চেয়ারম্যান উর্সুলা, তার নেতৃত্বে মোদীজির সঙ্গে এসে দেখা করে গিয়েছেন 21টা দেশের নেতারা। বলে ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়বে না। রাশিয়া আমাদের দীর্ঘদিনের বন্ধু, চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো, চীনের উপরে ট্যারিফ বসিয়েছে, চীন আমাদের সঙ্গে শত্রুতা বন্ধ করে দিয়েছে। এখন চীন চাইবে রাশিয়া, চীন এবং ভারত একটা মহাশক্তি, একটা ব্লক হোক। সেখানে রাশিয়ার সঙ্গে চীনের কি সম্পর্ক থাকবে, ভারতের সঙ্গে কি সম্পর্ক থাকবে, অনেক জটিল ব্যাপার আছে। এই জটিল ব্যাপারগুলো সব সমাধান করার জন্য ভারতের মাথাটা খালি হওয়া দরকার। সেখানে এই একটা যদি সমস্যা একটা থেকে যায় শেখ হাসিনা পর্ব, এটাকে মেটাতেই হবে। তাই একেবারে মার্চের মধ্যে এটাকে একেবারে সেটেল করতে চাইছে ভারত। তার জন্য সমস্ত রকম প্রক্রিয়া এবং প্রকরণ সমস্ত সাজানো হয়ে গিয়েছে, এখন শুধু ঢোকার অপেক্ষা। এরা যা করছে বাংলামু এগুলো করুক, তাতে ভারতবর্ষের কোনো মানে কিছু যায় আসে না। আমাদের রিজার্ভ ফোর্স ছেড়ে দিন, আমাদের কমব্যাট ফোর্স যেটা আছে সেটা হচ্ছে 13.5 লক্ষ। রিজার্ভ ফোর্স ছেড়ে দিন 13.5 লক্ষ, তার মধ্যে যদি 5 লক্ষ সৈনিক যদি ভারত বা পাকিস্তানে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে অলিতে গলিতে পিঁপড়ে মশা মাছির মতো ঠিক করে হচ্ছে ভারতীয় সৈন্য। আর বাংলাদেশটাকে 4টে ভাগে ভাগ করা হচ্ছে। 4 ভাগে ভাগ করে বাংলাদেশের ভাগাভাগি হবে না, 4 ভাগে ভাগ করে আর কি অ্যাকশনটা হবে। এরকম ক্রস করে এরকম একটা ক্রসে একটা অ্যাকশন হবে, এইরকম একটা ক্রসে একটা, এরকম একটা ক্রসে, এরকম একটা ক্রসে। মানে একদিক দিয়ে সমুদ্র আর 3 দিক দিয়ে 3 দিক ঘেরা, 3 দিক জমি আছে আর একদিকে সমুদ্র আছে। সমুদ্র একদিকে ঘেরা হবে আর 3 দিকে জমি ঘেরা হবে। এবার 3 দিক থেকে মুভ করা হবে, এরকম একটা কিছু একটা হতে পারে। এখন ডিফেন্সের ব্যাপার আমায় তো সব বলবে না, ইতিমধ্যে যা শুনি এর প্রাইভেট একটা ফাংশনে আমাদের সেনাপ্রধান দ্বিবেদী সাহেব তিনি বলেছেন যে দে হ্যাভ ক্রস এভরি রেড লাইন। বাংলাদেশের প্রতি এতটাই বিরক্ত, বলছেন তারা সমস্ত রেড লাইন ক্রস করে ফেলেছে। মানে আমাদের ধৈর্যেরও সীমা শেষ। ওই ওয়াকারুজ্জামানের মতো বলতে হয় এনাফ ইজ এনাফ। এবার আপনারা তৈরি হয়ে থাকুন ভাই, আপনাদের জন্য কিন্তু বড় রকমের একটি বংশদণ্ড একদম আপনাদের জন্য ঠিক হয়ে আছে। এইবারে এই সেনা বাহিনীর মধ্যে আবার একটা চাঞ্চল্য দেখা দিয়েছে। এখন ওয়াকারুজ্জামান নেই, তিনি তো বিদেশ গিয়ে বসে আছেন, কঙ্গোতে না কোথায় গেছেন, এটা কনফার্ম উনি কঙ্গোতে গেছেন, আফ্রিকান রিপাবলিকের কঙ্গোতে গেছেন, ওখান থেকে উনি দেশেই ফিরবেন। তা এখন খবরের কাগজে একটা বেরিয়েছে ওদের একটা কাগজে ক্যান্টনমেন্টে উত্তেজনা, এটা খবরটা আমিও পেয়েছি। শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে বিভক্ত সেনাবাহিনী গোলাগুলির খবর। সেনা ক্যান্টনমেন্ট সাভারে হয়েছে, সেনা ক্যান্টনমেন্টের মধ্যে কিন্তু এই সমস্ত গন্ডগোলগুলো শুরু হয়েছে, যদিও সেটা সাভারের মধ্যেই সীমাবদ্ধ। এটা কিন্তু ঢাকা, রংপুর, চট্টগ্রাম এসব জায়গায় এখনো পর্যন্ত যায়নি। তো মজার কথা হলো যে শিলিগুড়ি ওই অত উঁচুতে হঠাৎ মহড়া হতে গেল কেন? একদিন তো মহড়া হতো আমাদের সমতল ভূমিতে,
এই যে সমতল ভূমি আমাদের গুজরাটে কচ্ছ এই এলাকাতেই কিন্তু আমাদের মহড়া হয়, সব দেশেই মহড়া হয়, আমাদের দেশেও মহড়া হয়, নৌবাহিনী মহড়া হয়, বিমান বাহিনী মহড়া হয়, স্থলবাহিনীরও মহড়া হয়। একদিন হতো কচ্ছ এই সমস্ত এরিয়ায় হতো, মধ্যপ্রদেশে কিছু জায়গা হতো, কিন্তু এখন হচ্ছে একেবারে মাথার উপরে উঠে T-90 ট্যাঙ্ক তুলে নিয়ে গিয়ে ওখানে মহড়া হচ্ছে। T-90 ট্যাঙ্ক কত আছে বলবো না, এই ট্যাঙ্ক কিন্তু মারাত্মক ট্যাঙ্ক, এ তো বিধ্বংসী ট্যাঙ্ক, একে মারতে পারবেন না, এর চাদর এত মোটা, একে গোলাগুলি মেরে আপনার সেল ফেল মেরে একে কিছু করা যাবে না। আর এ দিনে যেমন কার্যকরী রাতেও তেমনি কার্যকরী, কারণ এর থার্মাল ইমেজ একটা ব্যাপার রয়েছে। ট্যাঙ্কের ভেতরে যিনি চালক থাকবেন তিনি থার্মাল ইমেজে সব দেখতে পাবেন কোথায় কি ইনস্টলেশন, ফটাফট মার মেরে উড়িয়ে দাও। তো যাই হোক, এই সমস্ত বিধ্বংসী অস্ত্রশস্ত্র নিয়ে যখন মাঠে নামবে 3 দিনে 72 ঘন্টা খেলা শেষ, চল চা। যারা আওয়ামী লীগ রয়েছে তারা থাকবে, যারা সাধারণ মানুষ তারা থাকবে, আর যতই আদর বাদর যত আছে সব বঙ্গোপসাগরের জলে বিসর্জন হয়ে যাবে। আমি নিশ্চিত যে এই নিউজটা দেখার পরে অথবা এই বক্তব্যগুলো শোনার পরে জাতীয় নাগরিক পার্টি সমন্বয়ক, তারপর হচ্ছে ধরেন ডক্টর ইউনূস অথবা এই সরকারের যারা আছেন তারা সকলে এক ধরনের টেনশনে পড়ে গেছেন যে এদের বিচার কি করা যায়, যে ভয়ে দিনরাত তাদের একটা সময় কাটছে, আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ আবার ইমপ্লিমেন্ট হবে। তো এক ধরনের নীরবতা একদম আওয়ামী লীগের টপ লেভেল থেকে সবারই ছিল, বাংলাদেশের মাটিতে কেউ কোনো কথাই লেভেলে বলেন না। কিন্তু আজকে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য এবং শক্তিশালী রাজপথের নেতা সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, একটু ড্যামকেয়ার টাইপের একটা ক্যারেক্টার, কিন্তু রাজপথে একদম কাঁচা থেকে আজকের দিনে পাইকা তিনি এই জায়গাতে আসছেন, এই বলতে জেলে আছেন। বাট আজকে আদালত থেকে একটা বার্তা দিয়েছেন, যে বার্তায় মোটামুটি সবার কাছে আশ্চর্য লাগলেও আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন অনেকেই উজ্জীবিত হয়েছেন। কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আগামী জাতীয় নির্বাচনে যেন অংশগ্রহণ করতে পারেন এজন্য দোয়া চেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। কারাগার থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছেন বলেও তিনি মন্তব্য করেছেন। আজকে সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির আগে তো আদালতে তোলার সময় এসব কথা বলেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। সকাল 10:06 ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় আনিসুল হক, শাহজাহান খান, কামাল মজুমদার, আতিকুল ইসলাম, সুলাইমান সেলিম সহ অনেকেই। তো এ সময় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট, পেছনে হাত রেখে হ্যান্ডকাপ পরিয়ে তাদেরকে হাজতখানা থেকে বের করা হয়। তো সাংবাদিক প্রশ্ন করছিলেন যে কেমন আছেন, তো তিনি বলছেন আছি তোমাদের দোয়ায়, দোয়া করবা আমার জন্য। তো সাংবাদিকের প্রশ্ন ছিল যে কি দোয়া করব? উত্তরে শাহজাহান খান বলছেন যে দোয়া করবা যেন তাড়াতাড়ি জেল থেকে মুক্তি পাই এবং দেশের শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনতে পারি সেটা নিয়ে দোয়া করবা এবং আগামী নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করতে পারি এই সমস্ত বিষয়ে দোয়া করবা। তো সাংবাদিক বলছে সবাই বলছে আপনারা দেশের 12টা বাজিয়েছেন। তো শাহজাহান খান বলছেন আমরা 12টা বাজিয়েছি না, কারা বাজিয়েছি এটা সামনেই প্রমাণিত হবে। তারপর তাদের আবার কাঠগড়ায় ওঠানো হয়, তাদেরকে সেখানে যতটুকু হাজত করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, তো আরেক সাংবাদিক আবার তাকে জিজ্ঞেস করেন আপনি এত হাসেন কেন? শাহজাহান খান বলছেন আমি সবসময় হাসি, মৃত্যুর আগ পর্যন্ত আমি হাসবো। কারাগারে খুব ভালো আছি, সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি। এরপরে তার আর বক্তব্য এখানে আসে নাই। তার মানে আওয়ামী লীগকে নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন, আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন, প্রেসিডিয়াম সদস্য অথবা আরো এরকম বড় বড় পদে থাকা মানুষদের মেন্টালিটি কি পরিমাণ শক্ত বুঝতে পারছেন? কারণ আজকের এই ঘটনার পরে কারাগারে যদি ডিভিশনগত সুবিধা পাইয়া থাকেন সেটা বাতিল হইতে পারে, অথবা আরো 2-4-10টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হইতে পারে। স্বপ্ন, অনেক বড় স্বপ্ন দেখছেন শাহজাহান খান, বাট তার এই স্বপ্ন বাকিদের জন্য দুঃস্বপ্ন হিসেবে কাজ করবে। কথায় আছে পুলিশের সাথে বন্ধুত্ব এবং শত্রুতা দুইটাই আসলে ঝামেলায় ফেলায়। আর আজকের দিনে অনলাইনে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিদার সাথে বন্ধুত্ব শত্রুতা দুইটাই কিন্তু আসলে বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে।
24 ঘন্টার আলটিমেটাম। কয় ঘন্টা? গনে গনে 24 ঘন্টা, অলরেডি 6 ঘন্টা হয়ে গেছে, আর 18 ঘন্টা আছে। যদি ছাত্ররা সাংবাদিক ইলিয়াসের এই যে নির্দেশ এটা মেনে না নেয়, তাহলে 18 ঘন্টা পরে এই জাতীয় নাগরিক পার্টিকে বয়কটের ডাক দিবেন তিনি। আর আপনারা বুঝতেই পারছেন, এই মুহূর্তে সাংবাদিক ইলিয়াস যদি বয়কটের ডাক দেয়, পিনাকি দাদা সেটাকে বয়কটের ডাক দিবেন, আরো যারা অনলাইন কিং আছেন, ইনফ্লুয়েন্সার আছেন, তারা বয়কটের ডাক দিবেন। আর এই সুযোগে বাকিরও এখান থেকে অনেকটা ফায়দা লুটবে। কেন হঠাৎ করে সাংবাদিক ইলিয়াস এই জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে এতটা শক্ত হয়ে তিনি লাগলেন? মেইন কারণ হচ্ছে এই যে কমিটিটা তৈরি করা হয়েছে, এখানে বেশ কিছু বিতর্কিত ব্যক্তিদেরকে আমাদের এই জাতীয় নাগরিক কমিটিতে আমরা দেখেছি পদ এবং পদবি পেতে। যেমন আমরা যদি ধরি, একজন আছেন যাকে নিয়ে মূল আলোচনায় মাজহারুল ইসলাম ফকির শ্রমিক, আর আরেকজন আছেন, দুইজনকে নিয়ে সাংবাদিক ইলিয়াস আসলে খেপছেন। প্রথমত মাজহারুল ইসলাম আচ্ছা এবং রাখাল রাহা, এই দুই ব্যক্তির ইস্যুগুলো এখানে কানেক্টেড। জাতীয় নাগরিক পার্টি থেকে 24 ঘন্টার মধ্যে মাজহারুল নামের এই মাদকাসক্তকে সরানোর আলটিমেটাম দিয়েছেন সাংবাদিক ইলিয়াস। তিনি কয়েকটা ছবি আপনার এখানে প্রকাশ করেছেন, ইভেন মাজহারুল ইসলামের বেশ কিছু ফেসবুক পোস্ট এবং কি ছবিগুলো তিনি তার টাইমলাইনে শেয়ার করেছেন। এমনকি তিনি বলছেন সেই সাথে শ্রমিক প্রতিনিধির নামে ইসলাম বিদ্বেষী মাজহারুল কিভাবে দলে আসলো সেটাও এদেশের মুসলমানদের কাছে জবাব দিতে হবে। অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির মধ্যে এই যে মাজহারুল ইসলামের মতন ইসলাম বিদ্বেষী লোক, আমরা দেখলাম যে উপদেষ্টা মাহফুজের সাথে সে একটা ছবি পোস্ট করেছে, তারপর সেখানে সে কমেন্টে কিছু কথাও লিখেছে। তো এই বিষয়গুলোই সাংবাদিক ইলিয়াসের নজরে পড়েছে। সেখান থেকে তিনি বলছেন যে আপনার এই জাতীয় নাগরিক পার্টির যারা মূল নেতারা আছেন তাদের বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। এছাড়া রাখাল রাহা এবং সমকামিতা নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার না করলে জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে পূর্ণ বয়কটের ডাক দেয়া হবে। সমকামী আপনারা জানেন যে এখানে বেশ কিছু ক্যারেক্টারকে নিয়ে গত 2 থেকে 3 দিন যাবৎ আলোচনা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে, কিন্তু জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া অথবা এদেরকে দল থেকে অপসারণ করা কোনো কিছুই কিন্তু করা হয়নি। তারা তাদের মতন চলছেন। সাংবাদিক ইলিয়াসকে মোটামুটি পাঙ্গা নিয়েই জাতীয় নাগরিক পার্টি তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা মাজহারুল ইসলামের কয়েকটা পোস্টের মধ্যে আমরা দেখছি স্টেশনে বৈশা রাখাল রাহা দাদার আলাপ শুনি আর বাদাম খাই। তারপর মাহফুজের সাথে একটা পোস্ট শেয়ার করছে আজকেই 4 ঘন্টা আগে যে মাননীয় উপদেষ্টা মাহফুজ আলমের সাথে নতুন রাজনৈতিক বন্দোবস্তে শ্রমিকদের হিস্সা ও বিবিধ রাষ্ট্রনৈতিক আলাপচারিতায়। তারপর আছে তার বক্তব্য যে জয়েন্ট চিফ কোঅর্ডিনেটর মুখ্য যুগ্ম সমন্বয়ক শ্রমিক উইং এর দায়িত্বে আছে জাতীয় নাগরিক পার্টি। আমার কাছে আশ্চর্য লাগে এই যে জাতীয় নাগরিক পার্টি, এটার আসলে পেছনে কারা এটা কমিটিগুলো তৈরি করছেন, বাংলাদেশের মানুষের ভাবধারা মতবাদ এগুলোকে তারা বুঝতেছেন না, নাকি ওই যে 2-4-10 জন সিন্ডিকেট হেরা গায়ের জোরে সবকিছু করছেন? তো রাজনৈতিক দলটা তো গায়ের জোরে হবে না। দেখা যাক সাংবাদিক ইলিয়াসকে এরা পাত্তা দেয় নাকি দেয় না। ক্রিকেট খেলায় দেখবেন অনেক সময় ছোট দল ও বড় দলকে হারায় ফেলে। কিভাবে হারায়? মানে তাদের হয়তো অনেক সময় যে ব্যাটে বলে যে ব্যাপারটা আছে সেটা হয়তো তারা কাজে লাগাইতে পারে, অনেক সময় বড় দলগুলো কাজে লাগাইতে পারে না। তো এখন রাজনীতির মাঠেও এরকম যে অনেক সময় বড় দলও হেরে যায়, ছোট দলও জিতে যায়। এখন আওয়ামী লীগ বড় দল, কিন্তু তাকে বিভিন্ন ভাবে কাবু করে ফেলছে অন্যান্য দলগুলো, সরকার। অর্থাৎ এখন তারা কোনটা সাথে ছোট দলে পরিণত হয়েছে, মানে অনেক শক্তি থাকা সত্ত্বেও তারা শক্তিহীন। এখন আওয়ামী লীগ এই বেকায়দা অবস্থায় থেকেও কিন্তু, এই চাপের মধ্যে থেকেও কিন্তু সে চাইলে উঠে দাঁড়াতে পারে, তার সেই শক্তি আছে। সে বিরাট বেকায়দায় পড়েছে, বিশেষ করে জাতিসংঘের মানবাধিকার সংস্থার যে রিপোর্ট, তার কারণে টেকনিক্যালি বিশেষ অসুবিধায় পড়ে গেছে সেটা। কিন্তু আওয়ামী লীগের মতো সংগঠন মানে এইটা কাটিয়ে ওঠা কোনো ব্যাপার না। মানে এটা দেওয়ার মানে এই না যে তার সকল পথ বন্ধ হয়ে গেছে।
আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি হচ্ছে যে বাংলাদেশের এমন কোন গ্রাম মহল্লা নেই যেখানে আওয়ামী লীগের সংগঠন নেই। এটা ছাড়াও পৃথিবীর প্রায় সকল দেশে আওয়ামী লীগের সংগঠন রয়েছে। তারা যদি অ্যাক্টিভ হয় তাহলে এটা বড় একটা কাজ আওয়ামী লীগের জন্য হতে পারে। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে কিন্তু এই আওয়ামী লীগের লোকজনই পৃথিবীর বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করে বিশ্ববাসীকে জানান দিছিল যে আমরা স্বাধীনতা চাই, এবং সমস্ত বিশ্ব কিন্তু তখন আস্তে আস্তে সাপোর্ট করা শুরু করেছিল এই মুক্তিযুদ্ধকে। এখন আওয়ামী লীগ চাইলে আস্ত পৃথিবী জুড়ে সে একটা ক্যাম্পেইন করতে পারে, কিন্তু ক্যাম্পেইন করার তো ইস্যু যেগুলো উঠে সেই ইস্যুগুলি কাটা হয়ে থাকে। কিন্তু আমি মনে করি যে আওয়ামী লীগ গত 7 মাসে তারা কোনো একটি ইস্যুকে কাজে লাগাইতে পারে নাই। এই যে ধরেন 32 নম্বর ভেঙে ফেলা হলো, এই ভেঙে ফেলাটা আইনগতভাবে কোনো মানুষই সেটা সাপোর্ট করবে না, এবং যে সরকার আছে তারা এই দেশের মানুষের জান মালের নিরাপত্তা দেয়, বরং এইটাকে তারা উৎসাহিত করেছে। এখন এইটাকে কিন্তু কাজে লাগানো যেত এই বিষয়টাকে, কিন্তু আওয়ামী লীগ সেভাবে সেটা পারে না। এখন এটা ইস্যু চলে গেছে ধরেন, এখন ইস্যু কিন্তু আরো আসবে। কিন্তু বাংলাদেশের ঝাঁকুনি মোকাবেলা করতে কতটুকু প্রস্তুত? এর মধ্যে আমাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টিকে আমরা দেখলাম, এর মধ্যে আমরা দেখলাম বিএনপি জামাতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, কাদা ছড়াছড়ি, লড়াই, এবং এর মধ্যে আমরা দেখলাম বাংলাদেশে বিভিন্ন ফরম্যাটে রাষ্ট্রকে ব্যতিব্যস্ত রাখার জন্য ভেতর থেকে নানান রকম কি বলবো দাবি আদায় গ্রুপ মাঠে আছে। তো এরই মধ্য দিয়ে সর্বশেষ যে বার্তাগুলো আমাদের কাছে আসছে, বলা হচ্ছে একটি বিদেশি এজেন্সি প্রফেসর ইউনূস সরকারকে ব্যর্থ করতে তারা ABCD এরকম কয়েকটা ফরম্যাটে কাজ শুরু করেছে। সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে ওপারের একটি দেশের সাথে আমাদের দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটির আপোষ হয়ে গেছে, আপোষ রফা হয়ে গেছে, যদিও এই ব্যাপারে বড় দলটি সরাসরি অস্বীকার করেছে। প্রশ্ন হলো, বাংলাদেশের নির্বাচন বিষয়ে একটি দলই সর্বাধিক চাপ দিচ্ছে, আর কোন দল এই মুহূর্তে নির্বাচন নিয়ে কোনো কথা বলছে না কেন? আবার দ্রুত নির্বাচন সেই ওপারের দেশটি চাইছে কেন? এটাকে আমরা অন্তর্বর্তীকালীন বলি। এই সরকারের সাথে কাজ করতে চায় না, তারা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চায়, ওপারের কথা বলছে। এবং তারপর আমরা দেখলাম সবচেয়ে বড় দলটি সকাল আর বিকাল নির্বাচন শব্দটাই শুধু উচ্চারণ করেছে। তারা 2000 ছাত্রের যে প্রাণ গেল এর বিচার চায়নি, 20,000-এর অধিক যে আহত হলো তাদের বিচার চাইছে না, এবং রাষ্ট্রের ভেতরে পুলিশ আমলা সহ ফ্যাসিস্টদের যে দোষর তাদের গ্রেফতার, তাদের বিচার, এগুলো সেই বড় দলটি খুব জোরে সরে চাইছে, মামুলি আকারে চাইছে, বা কিছু বিচ্ছিন্নভাবে তারা চাইছে। কিন্তু বড় ফ্রেমে তারা এটা চাচ্ছে না, তারা শুধু একটা জিনিসই চাচ্ছে, নির্বাচন। প্রশ্নটা হলো, এই দেশে নির্বাচন কি সকল সমস্যার সমাধান? গত 54 বছরে এই দেশে যে দলই ছিল নির্বাচন করেছে 5 বছর অন্তর অন্তর। নির্বাচন কিন্তু বন্ধ হয়নি বাংলাদেশে, কেবল এরশাদের আমলটুকু ছাড়া। তো আমরা যদি বলি যে এই দেশে প্রকৃত অর্থে যে দলই বিএনপি আসুক আর আওয়ামী লীগ আসুক, কখনো মানুষ সঠিকভাবে ভোট দিতে পারেনি, পারবে না, তাহলে নির্বাচন কি করে সমাধান? কি করে জনগণের সরকার বলা হয় যে জনগণ ভোট দিয়ে কখনো সরকার গঠন করতে পারে না? তার মানে আমাদের সিস্টেম পরিবর্তন খুব জরুরি, সংস্কার খুব জরুরি। এই সংস্কারগুলোর দিকে এখন আমরা আগাতে পারছি না। এই সরকার প্রায় 7 মাসে পা দিয়েছে, এখন পর্যন্ত বড় কোনো সংস্কার বাস্তবায়ন হতে দেখিনি। দেখেছি কি আমরা সংস্কার প্রস্তাবনা, কিন্তু বাস্তবায়ন কতদিনে হবে এটার কোনো রোড ম্যাপ আমরা দেখছি না, এটার কোনো আলোচনা আমরা দেখছি না। জানি না এটা কত সময় তারা ঠেলে নিতে চাইছে। একদিকে বিএনপি টেনশনে আছে সরকারের স্লো গতির জন্য। এই সরকার আদৌ কি নির্বাচন দেবে? এই সরকার আদৌ কি নির্বাচন চাইছে? এই সরকার কতদিন ক্ষমতায় বসে থাকতে চাইছে? এটা কিন্তু বিএনপি না, সব বিরোধী দলের বা সব দলেরই টেনশন। আবার এই সরকারকে কোনোভাবেই যত বড় কথাই বলুক, বড় দলগুলো সাহায্য করছে না। ভালো করে খেয়াল করবেন, একেবারে সাহায্য করছে না, তাদেরকে ব্যর্থ দেখতে চাইছে। মুখে বলছে না এই সরকার ব্যর্থ হলে আন্দোলন ব্যর্থ হবে, এটা কিন্তু তারা বলছে, কিন্তু সরকারকে তারা আবার ব্যর্থ করছে। এটাও আমরা মোটামুটি বুঝতে পারছি। এখন বিষয়টা হলো, এই সুযোগগুলো বা এই কাজগুলো আসলে কেন হচ্ছে? আমরা মনে করছি এই কাজগুলো বিএনপি করছে, এই কাজগুলো জামাত করছে, আমরা মনে করছি আসলে এই কাজগুলো নেপথ্য থেকে করানো হচ্ছে। আপনারা যদি মানেন আর না মানেন, এই কাজগুলো নেপথ্য থেকে করানো হচ্ছে। এক, বিএনপিকে চাপ দেওয়া হয়েছে নেপথ্য থেকে যে তুমি দ্রুত নির্বাচন চাও, তুমি প্রেসিডেন্টকে সরাতে পারবে না বা সরাতে দেবে না, প্রোক্লেমেশন বাস্তবায়ন করতে দেবে না, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন হতে দেবে না, তুমি এটা করতে দেবে না, এটা করতে দেবে না, এটা করতে দেবে না। এবং বিএনপিকে যে প্রেসক্রিপশন দিয়েছে, বিএনপি সেই প্রেসক্রিপশন নিয়ে এগুচ্ছে। বিপ্লবের পর বিএনপি সকল ক্ষেত্রে না 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 করে গেছে, শুধু একটা জায়গায় হ্যাঁ নির্বাচন চাই। দ্বিতীয়ত, জামায়াত ভারত প্রশ্নে নমনীয় হয়ে গেছে। ভারতের প্রশ্নে জামাতকে এখন সুর নরম করতে দেখেছি। কারণ কি? ওই যে ওপার থেকে প্রেসক্রিপশন আসছে, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল মনে করে ওপারের সহযোগিতা ছাড়া কেউ ক্ষমতায় থাকতেও পারবে না, বসতেও পারবে না। তাই ওপারকে ম্যানেজ করার জন্যই জামাতের নমনীয়তা আর বিএনপির জি হুজুর অবস্থান। এখন প্রশ্ন হলো,
তাহলে এই যে জীবন দেয়া, এই যে ফ্যাসিস্ট মুক্ত করা, এই যে বিপ্লব, এর অর্থ কি? এর অর্থ হলো বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করা গেলেও বর্গী মুক্ত করা যায়নি। এখন আমাদের যে সরকারি আসবে, আমি বিশ্বাস করি ঠিক আগের অবস্থায় থাকবে। আবারও আওয়ামী লীগ দেশে আসবে, আওয়ামী লীগ রাজনীতি করবে, কারণ বিএনপি বলছে জনগণের সিদ্ধান্ত নেওয়ার মালিক। আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগকে যে দেশ ছাড়া করেছে, হাসিনা যে দেশ ছেড়েছে, আর সকল নেতারা যে পালিয়েছে, এটা কি জনগণের সিদ্ধান্ত না? 5 আগস্ট দেশে যা কিছু ঘটেছে, এটা কি জনগণের সিদ্ধান্ত না? তাহলে বিএনপি কোন জনগণের কথা বলছেন? জনগণ কিভাবে সিদ্ধান্ত নেবে? আমি বিশ্বাস করি জুলাই বিপ্লব, 5 আগস্ট, এই প্রত্যেকটি ছিল জনগণের সিদ্ধান্ত। তারা এই দেশ থেকে ফ্যাসিস্টকে তাড়িয়েছে। এরপরে যারা এই দেশে ফ্যাসিস্টকে আবারও রাজনীতি করার সুযোগ দিবে, তারাও ফ্যাসিস্টের অনুসারী হিসেবে এই দেশ ছাড়া হবে। লিখে রাখেন কাগজে কলমে। এবং আমরা বলবো, যারা ফ্যাসিস্টকে রাজনীতি করার সুযোগ দিবে, তাদের বিরুদ্ধে আমাদের এখনই মাঠে নামতে হবে। সেটা বিএনপিও কার জামাত হোক। আপনারা যত বড় দলই মনে করেন, আওয়ামী লীগের যে শক্তিশালী ছিলেন না, কারণ আওয়ামী লীগের পাশে দানব ভারত দাঁড়িয়েছিল, তাকে আমাদের ছাত্ররা 34 দিনে বিদায় করেছে। আপনাদের জন্য বলি, আপনাদের যে নেতাকর্মীরা, এরা কিন্তু খুব সুযোগ সন্ধানী। ক্ষমতার আসনে যখন বসে বা ক্ষমতার আমলে বিএনপি সবচেয়ে বড় শক্তিশালী দল, আর বিরোধী দলে বিএনপিটা ইঁদুরের দল হয়। এটা কিন্তু জানেন আপনারা, আমরাও জানি। আওয়ামী লীগ কিন্তু মাঠে মোটামুটি শক্তিশালী। সেই আওয়ামী লীগ পালিয়ে গেছে এই বিপ্লবে। জামাত এবং বিএনপিকে বলছে চালাই। আপনারা ইতিমধ্যে সব ভিডিওটা দেখেছেন, ভিডিও দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। আমরা সবসময় চেষ্টা করি দেশের যে চলমান পরিস্থিতি চলতেছে, তারই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে আলোচনা এবং সমালোচনা হয়, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই। তো দর্শক, বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে করে ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন। আর এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।